তো বাইরের দিকের বৈশিষ্ট্য, ভিতরে আমার বৈশিষ্ট্য আছে, আমার ভিতরে তো অনেক রকম বৈশিষ্ট্য আছে। আমার আমার হইতে পারে আমার হার্ট হৃৎপিণ্ডটা একটু বড়, তারপর একটু ছোট, বা এরকম অনেক ভিতরে বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমার যে সকালবেলা ঘুমানো, ওঠা, ঘুম থেকে ওঠা, তারপরে হচ্ছে যে এগুলো কিন্তু দৃশ্য আবার অদৃশ্যমান হইতে পারে। তাহলে দৃশ্য সব দৃশ্য এবং অদৃশ্যমান, দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম। নিয়ন্ত্রণকারী এককের নাম। একক বলতে কি বুঝেছে? ওই ছোট্ট অংশটাকে একক বলছে। তাহলে এটা কোথায় থাকে আমরা এখন বলবো। এটা থাকে কোথায়? ক্রোমোজোমে। জিনের অবস্থান কোথায়? জিনের অবস্থান ক্রোমোজোমে। আর মার্ক মাই দ্য ওয়ার্ড, এই কোশ্চেনটা পরীক্ষায় কেন জানি কোশ্চেনটা বেশিরভাগ সময় দেয় সেটা কি, এবং কখনো যদি তোকে কেউ সায়েন্সের কোশ্চেন জিজ্ঞেস করে তখন এই কোশ্চেনটা করে যে ক্রোমোজোমে জিনের যে অবস্থান এটা কি বলে। তাহলে ক্রোমোজোমে লোকাস বলে। ক্রোমোজোমে জিনের অবস্থান কে লোকাস বলে। আচ্ছা, তারপর সাধারণত কি হয়? সাধারণত ধর আমার চুলের রঙের জন্য হইতে পারে কি একটা জিন বা ক্ষুদ্র একটা অংশ মিলে কাজ করতেছে, যে এই অংশটা আমার শুধুমাত্র চুলের রং নিয়ন্ত্রণ করতেছে। এমনও হইতে পারে কি যে দুইটা মিলে আমার চুলের রং নিয়ন্ত্রণ করতেছে। আবার এমনও হইতে পারে যে এই একটা অংশ আমার চুলের রঙ নিয়ন্ত্রণ করে, আমার চোখের রঙ নিয়ন্ত্রণ করে। তাহলে আমি কয়টা কথা বলছি? হইতে পারে একটা অংশ একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, বা একটা অংশ অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, অথবা দুইটা অংশ একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সেই জন্য কথাটা কি? তাহলে সাধারণত কি? সাধারণত হচ্ছে যে আমরা যদি বলি সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি জিন, একটি বৈশিষ্ট্যের জন্য একটি জিন। তবে এটা ব্যতিক্রম হতে পারে। তবে কোনো ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য একাধিক জিন, বা একটি জিন, আচ্ছা এটা অন্য কালার লিখি, একটি জিন একাধিক বৈশিষ্ট্য। বুঝতে পারছো এই লাইন দুইটা? হইতে পারে কি একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন দায়ী, অথবা একটা জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। ক্লিয়ার কিনা বলো আমাকে? ওকে, এগুলো আসলে এত গুরুত্বপূর্ণ পড়া না। মানে এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে তোমার জিনের লোকাস কাকে বলে। বাট এটা এটা কখনো খ নাম্বার আসার জন্য এত দায়িত্ব না। এখন আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম মানে কি বোঝায়? যেমন আমাদের জেনারেশনটাকে বলা হয় প্রজন্ম। ধরো তোমার দাদাদের এটা হচ্ছে একটা জেনারেশন, তোমাদের মা বাবা এটা একটা জেনারেশন, আমরা সন্তানরা এটা একটা জেনারেশন। এইভাবে এটাকে বলা হয় জেনারেশন টু জেনারেশন, যেগুলো কি হয় ডিএনএটা হুবহু অনুলিপি করতে পারে। কেমনে করতে পারে এটা আমাদের আস্তে আস্তে আমরা পড়ব, যে ডিএনএ হুবহু অনুলিপি করে। ডিএনএ এই প্রক্রিয়ার নাম বলা হয়, এই প্রক্রিয়ার নাম রেপ্লিকেশন। লিখে ফেলো, একটু জানে রাখলে ভালো, বাট এত বেশি কিছু না। রেপ্লিকেশন বলে এটাকে, মানে ডিএনএকে কপি করে ডিএনএ বানানোর প্রক্রিয়ার নাম হচ্ছে রেপ্লিকেশন। এগুলো প্রসেস অনেক লম্বা। অর্থাৎ আমার হচ্ছে যদি এটা একটা ডিএনএ হয়, একটা ডিএনএ থেকে আমরা দুইটা ডিএনএ তৈরি করব, এটাকে বলা হয় হচ্ছে রেপ্লিকেশন। কোথায় তৈরি হয়? এটা হচ্ছে তোমার মাইটোসিসে তৈরি হয়। কেন? ধরো আমি বলি মাইটোসিস বিভাজনে তো একটা ডিএনএ থাকবে, একটা কোষের একটা ডিএনএ থাকবে। তো মাইটোসিস থেকে কয়টা হয়? দুইটা কোষ হয় না? আমি বুঝতে পারছো যে আমাদের তো মাইটোসিসে কি হয়, একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি করি। তো
একটা কোষে যে ডিএনএটা আছে এটাকে আমাকে এখানে পাঠাইতে হবে না, এখানেও পাঠাইতে হবে না, দুটোটা তো সেমই পাঠাইতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, আমি কি করবো, এটাকে অর্ধেক অর্ধেক কেটে কেটে দিব না, অর্ধেক অর্ধেক কেটে দিলে তো আর হবে না। তাহলে কোষ তো আমরা যেটা বলছিলাম, আমরা শুরুতে মাইটোসিস বিভাজন পড়ার সময় কি বলছিলাম যে মাতৃকোষের হুবহু হয়, মানে গুণাগুণ আয়তন থেকে শুরু করে সব কিছু সমগুণ সম্পন্ন হয়। তাহলে এখানে যদি ডিএনএটা এতটুক হয়, এখানে ডিএনএ এতটুক হবে, এখানে এতটুক হবে, তাহলে এটা কীভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে আমরা যদি কি করি, ডিএনএটাকে কপি করি, একটা থেকে দুইটা করি, তাহলে কি হবে, একটা এখানে দিব আর একটা এখানে দিব। তো এই প্রসেসটার নাম হচ্ছে কি রেপ্লিকেশন, এটার নাম হচ্ছে কি রেপ্লিকেশন। বুঝে গেল? আচ্ছা, আমরা তাহলে রেপ্লিকেশন পড়ে ফেললাম। আমরা কি পড়লাম, আমরা হচ্ছে যে একটা কোষ থেকে কীভাবে আমরা একটা ডিএনএ আর একটা কোষে ট্রান্সফার করি, এই প্রসেসটার নাম হচ্ছে কি রেপ্লিকেশন। এখন প্রশ্ন আসবে যে আচ্ছা কোষে তো আনলাম, আমার কোষে তো ডিএনএটা আছে, আমার কোষের ডিএনএটা আছে, কিন্তু এই ডিএনএ কীভাবে বৈশিষ্ট্যটা আসলে প্রকাশ করে, এটা কিভাবে? আমি তো বলতেছি যে আমার চুলের রঙটা ধারণ করতেছে, বা বলতেছি আমার চোখের রঙটা ধারণ করতেছে, বা বলতেছি হচ্ছে কি আমি প্রতিনিয়ত আমাদের শরীরের মধ্যে খাবার খাই, পরিপাক হয়, পরিপাকের এনজাইমগুলো এগুলো আসলে কোত্থেকে আসে, এগুলো কিভাবে তৈরি হয়, এখানে প্রশ্ন আসে না? এগুলো মাথার মধ্যে তো প্রশ্ন আসার কথা যে আমি বাইরে থেকে খাবার খাচ্ছি, ঠিক আছে, এই খাবারটা তো খাওয়ার পরে মুখের মধ্যে যে লালার তৈরি হয়, পাকস্থলী যে এনজাইমগুলো তৈরি হয়, এগুলো আসলে কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়, কেমনে তৈরি হয়, এটা তো প্রশ্ন আসার কথা সবার ক্ষেত্রে। এগুলো সবগুলো কিন্তু লেখা আছে ডিএনএর মধ্যে যে কখন কিভাবে কতটুকু কি উৎপন্ন হবে। তাহলে আমরা এখন ওই জিনিসটা পড়বো। এটা কিন্তু আমি অনেকবার ক্লাসে পড়াইছি যে আমার একটা কোষে এখানের মধ্যে নিউক্লিয়াসটা আছে, আমি এখান থেকে কি ডিএনএটাকে বের করে নিলাম, ডিএনএটাকে বের করে ধর আমি একটা ডিএনএর অংশ নিলাম, এই অংশটুকু আমি ডিএনএর অংশটুকু নিছি। আমি কিন্তু কোথায়, আমি কিন্তু বাইরে না, আমি কিন্তু কোষের এই যে নিউক্লিয়াসের মধ্যে। অলওয়েজ রিমেম্বার, আমি কিন্তু নিউক্লিয়াসের মধ্যে। কখনো কেউ একটু বেশি চিন্তা করতে গিয়ে ধরিও না যেটা কোষের বাইরে। আমি কোষের বাইরে না বাবা, আমি হচ্ছে কোথায়, নিউক্লিয়াসের মধ্যেই। এটা একটু সবাই বুঝছো কিনা বলে, যে আমি যত কিছু এখন ঘটাবো সব কিছু কিন্তু নিউক্লিয়াসের ভিতরের মধ্যেই করতেছি। এগুলো আমি জুম করার জন্য তোদের হচ্ছে একটু কষ্ট করে জুম করে দেখাচ্ছি, বুঝা গেল? আচ্ছা, এখন ধর এটা তো অনেক লম্বা, এটা তো অনেক লম্বা, ক্রোমোসোম তো এটা অনেক লম্বা, এর মধ্যে ডিএনএটা অনেক লম্বা। আমি ধরে নিলাম আমার এই অংশটুকু হচ্ছে যে আমার চোখের রং ঠিক করবে। কি ঠিক করবে? আমার চোখের রং ঠিক করবে। তা আমি ওই দিন বলছিলাম ধর এই অংশটুকু হচ্ছে আমার চোখের রং ঠিক করবে, বা সহজ ভাষায় যদি বলি এই অংশটুকু হচ্ছে মুরগির মাংস রান্না করার কথা লেখা আছে। বা এবার বলতে পারো যে একটা বইয়ের হচ্ছে 30 নম্বর পৃষ্ঠায় কী লেখা আছে, মুরগির মাংস রান্না করার রেসিপি লেখা আছে। তা আমি কি করব, আমি কি পুরা বইটা ফটোকপি করব নাকি জাস্ট 30 পৃষ্ঠাটাই ফটোকপি করব? আচ্ছা, তাহলে আমি এখন ফটোকপি করব। তো ফটোকপি করার জন্য বইটা খুলতে হবে না? তা আমি বইটা হচ্ছে খুলবো। বইটা কিভাবে খুলে? বইটা হচ্ছে অনেক ভিতরে অনেক কিছু হয়, এটা এইচএসসিতে গিয়ে আমি পড়াবো। এখন শুধুমাত্র জেনে রাখ যে আমাদের ডিএনএতে এরকম পেঁচানো, আমাদের ডিএনএ হচ্ছে এরকম পেঁচানো। তো আমি জাস্ট এই অংশটুকু খুললাম, খোলা বাস, যতটুকু লাগবে ততটুকু আমি খুলে ফেলছি। এতটুকু ক্লিয়ার যে আমার এই লম্বা লম্বা সোজা সোজা ছিল, আমি হচ্ছে কি মাঝখানে জাস্ট এই অংশটুকু খুললাম। খোলার পরে এখানে এগুলো আসে না, এই যে এগুলো আছে, খোলার পর এদের মধ্যে আমি মাঝখানে একটু ফাঁকা স্থান তৈরি করলাম। এরা হচ্ছে মাঝখানে কিন্তু বন্ড আকারে আছে, আমি তো এরা বন্ডটা দেখাইতে পারতেছি না, এটা হাইড্রোজেন বন্ড আকারে থাকে। তো এদের মাঝখানে আমি ফাঁকা স্থান তৈরি করলাম। আমি আর কি বলছিলাম, এই অংশটুকু হচ্ছে আমার চুল কি করবে, চুলের রং ঠিক করবে, চোখের রং ঠিক করবে। তা আমি কি করব, আমি হচ্ছে এটা ফটোকপি করব। কোন অংশটা ফটোকপি করব? জাস্ট এই অংশটুকু, এই ছোট্ট অংশটুকু আমি ফটোকপি করব। তো ফটোকপি করলে কি হবে, আমি এখানে একটা ফটোকপি করতেছি, এখানে যা আছে তা আমি লিখে আমার ফটোকপি করা শেষ। বুঝতে পারছো সবাই? আমার হচ্ছে এই অংশটুকু ফটোকপি করা শেষ। এখন এটাকে আমি যদি ফটোকপি করে লাইব্রেরির মধ্যে বসে থাকি, তাহলে কি আমার মুরগির মাংস রান্না হবে? আমাকে তো রান্না করে যেতে হবে, ঠিক আছে? এখন কোষের রান্নাঘর হচ্ছে কোনটা? কোষের রান্নাঘর বলা হয় হচ্ছে যে একটা ইয়াকে কি বলে, আমরা নর্মালি রান্নাঘর হিসেবে চলে হচ্ছে কাকে, ক্লোরোপ্লাস্টকে। বাট এখানে তো ওই রান্নাঘর না, এখানে হচ্ছে প্রোটিন বানানোর রান্নাঘর। একটা হচ্ছে কার্বোহাইড্রেট বানানোর রান্নাঘর, একটা হচ্ছে প্রোটিন বানানোর রান্নাঘর। আচ্ছা, এটা আমি লিখে দিই, তাহলে আর কনফিউশন পড়বি না, সবাই লিখতে পারো যে কার্বোহাইড্রেট
তৈরির রান্নাঘর। অথবা যদি কেউ শুধুমাত্র জিজ্ঞেস করে রান্নাঘর, তখন কিন্তু ক্লোরোপ্লাস্ট আনসার দিবি। আমি বারবার বলতেছি, যদি কেউ শুধুমাত্র রান্নাঘর জিজ্ঞেস করে তখন আনসার দিবি হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। আর যদি একদম স্পেসিফিকলি বলে যে প্রোটিন তৈরি রান্নাঘর, তখন দিব হচ্ছে রাইবোজোম। কি দিব? রাইবোজোম। এখন আমরা যে আমাদের দেহটা কি মাংস না? ঠিক আছে, আমাদের দেহ মাংস। সবাই একটু রেসপন্স করে আমার নিজেরই ভালো লাগে যে আমি পড়াচ্ছি তোরা শুনতেছিস। আচ্ছা, আমাদের যে দেহটা মাংস, এদেরকে আমি কি প্রোটিন বলি না আমিষ বলি? সরি, আমি এটাকে আমিষ বলি না কার্বোহাইড্রেট বলি? আমিষ বলি বা প্রোটিন বলি, আমিষ বা প্রোটিন বলি। তাহলে এটাকে কোথায় নিয়ে যাব? এটাকে আমি ক্লোরোপ্লাস্টে নিয়ে যাব না রাইবোজোমে নিয়ে যাব? গুড, সবাই বুঝে গেছো। তাহলে আমি এটা কি করব, আমি হচ্ছে যে ফটোকপি করে বইটা কিন্তু বন্ধ করে দিব। বইটা কিন্তু আলাদা করে রাখবো না, ফটোকপি করে বইটা হচ্ছে কি এরকম বন্ধ অবস্থায় থাকবে। এটা সুন্দর করে আঁকতে পারতেছি না, আচ্ছা আমি আঁকি। ফটোকপি করার পরে বইটা অফ করে দিব। জাস্ট যে অংশটা আমার দরকার পড়ছিল আমি এটা অংশ নিয়ে বাইর করে নিয়ে চলে যাব কোথায়? এটা হচ্ছে এখানে, ধর এখানে ছিল হচ্ছে নিউক্লিয়াসটা, এই যে এখানে নিউক্লিয়াসটা ছিল, এখান থেকে আমি এটাকে বের করে ফেলবো। এটাকে আমি কি করতেছি, ধর এটা হচ্ছে এই অংশটা, এটাকে আমি হচ্ছে যে ফটোকপি করে এখানে নিউক্লিয়াসের মধ্যে ফটোকপি করছিলাম। এই আস্তে আস্তে কোথায় আসতেছে? আস্তে আস্তে হচ্ছে যে আমাদের এই যে সাইটোপ্লাজমে চলে আসছে, সাইটোপ্লাজমে আমাদের আগে থেকে হচ্ছে একটা বাবা বসে আছে, সে বাবার নাম হচ্ছে কি? রাইবোজোম। সে বাবার নাম হচ্ছে কি? রান্নাঘর, রাইবোজোম হচ্ছে এরকম দুইটা পার্ট থাকে এরকম দুইটা। এটা পরে পড়বি, যে এত ইয়া করিস না যে আমি বুঝতেছি না, বা এই জিনিস বুঝতে সমস্যা নেই। আমি যেটা বুঝতে বলবো সেটা হচ্ছে কথা, প্রসেসটা বুঝতেছিস কি না। রাইবোজোম কী করে না করে এগুলো জানার দরকার নেই, বাট এই যাতে রাইবোজোমে হয় এটা হচ্ছে মুখস্থ পড়া, যে এটা বোঝার পরে যে ভাইয়া আমি বুঝছি যে এটা জিনিসটা রাইবোজোমে হয়। আচ্ছা, এ হচ্ছে আস্তে আস্তে কোথায় আসতেছে? এই আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। এখানে হচ্ছে রান্নাঘরে ঢুকবে। এই রান্নাঘরে ঢুকবে কীভাবে? এদিকে প্রবেশ করবে, সে হচ্ছে এখানে প্রবেশ করবে। এখানে কি করবে? আচ্ছা, আমি হচ্ছে প্রবেশ করা অংশটা একটা দেখাই। সেটা হচ্ছে সে হচ্ছে এখানে প্রবেশ করলো, করার পরে হচ্ছে যে এই রাইবোজোমের হচ্ছে চোখ থাকে। চোখ বলতে বাস্তব চোখ না, আমি তোদের বোঝানোর জন্য বলতেছি কি এই রাইবোজোমের হচ্ছে কি থাকে? চোখ থাকে। এই রাইবোজোমের কি থাকে? চোখ থাকে। সে চোখ দিয়ে হচ্ছে দেখে। ধর এখানে চোখ দিয়ে দেখতেছে হচ্ছে এটা, এখানে লিখছে হচ্ছে দুইটা মরিচ, সে হচ্ছে সাইটোপ্লাজম থেকে দুইটা মরিচ নিয়ে আসবে। এখানে লেখা আছে দুইটা পেঁয়াজ, সে সাইটোপ্লাজম থেকে দুইটা পেঁয়াজ নিয়ে আসবে। এখানে লেখা আছে তোর এক বাটি হলদে বা 1 চামচ হলুদ, সে হচ্ছে 1 চামচ হলুদ নিয়ে আসবে। হ্যাঁ, এইখানে হচ্ছে সব কিছু লেখা আছে যে কি কি লাগবে, সব কিছু লেখা আছে। আর রাইবোজোম হচ্ছে যেটা দেখে সব কিছু ধরে নিয়ে আসার পরে হচ্ছে কি এরকম, ও আসলে তো আমার এখানে তো মরিচ নিয়ে আসে না, ও নিয়ে আসে হচ্ছে কতগুলো অ্যামিনো অ্যাসিড। কি নিয়ে আসে? অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডগুলো একটার সাথে একটা যুক্ত হয়। অ্যামিনো অ্যাসিড যখন একটার সাথে একটা যুক্ত হয়, আস্তে অনেক যদি যখন একসাথে হয়, তখন আমরা তাকে বলি হচ্ছে প্রোটিন বা আমিষ। বুঝতে পারছো সবাই? আর অনেকের কঠিন লাগলে বের হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো মজার জিনিস। এটা কিন্তু মজার। আমার কেন জানি লাইফে বায়োলজির ক্ষেত্রে যদি আমি কোনো একটা জিনিস মজা পাই, সেটা হচ্ছে এই অংশটুকু সবচেয়ে বেশি মজা পাই, এবং এটা পরেই তো আমার মজা লাগে যে এখানে দেখ কত সুন্দর আল্লাহ সিস্টেম করছে, কিভাবে কি হচ্ছে। আমাদের সব কিছু কিন্তু কোথায় লেখা? নিউক্লিয়াসের মধ্যে লেখা। ধর আমার হাতের একটা অংশ কেটে গেল, এখানে আবার তৈরি করতে হবে, তো এটা আমার নিউক্লিয়াস কিন্তু বুঝে যায়। সে হচ্ছে একটা কি পাঠায়, এটা ফটোকপি পাঠায় যে হ্যাঁ তুই যা গিয়ে রাইবোজোমকে বল যে এগুলো বানাই দিতে। তো রাইবোজোম হচ্ছে দেখে এগুলো কি করে? সৃষ্টি করে। তো আমার যখন যেরকম দরকার পড়তেছে এভাবে সৃষ্টি করে। তো এটাই হচ্ছে কি, এখন এখানে একটা দুইটা জিনিস বলে ফেলছি আমি। একটা হচ্ছে আমি যখন এই প্রক্রিয়ার নাম, এটা এনে দিব না, এটা দিয়ে আছে এখানেই দিই। দেখ, একটা ডিএনএ থেকে এটার নাম কি দিব? আচ্ছা বলতো, এটা কি আরএনএ হবে নাকি ডিএনএ হবে? দেখি কে বলতে পারস? কে ডিএনএ, কে আরএনএ? আরএনএ হবে। কেন? একটা সিঁড়ি আছে তো, মানে সিঁড়ি না, এটা হচ্ছে একটা সিঁড়ি। এটা হচ্ছে কয়টা সিঁড়ি? বা সিঙ্গেল স্ট্যান্ড।
এটাকে বলতে পারো সিঙ্গেল স্ট্যান্ড। তাহলে এটা হচ্ছে কি আরএনএ। এটা কি আরএনএ। আচ্ছা, এখন এটা কোন ধরনের আরএনএ? আরএনএ অনেক প্রকার আছে। এটা হচ্ছে কি নিয়ে যায়? এটা হচ্ছে মেসেজ নিয়ে যায়। এটা একটা মেসেজ নিয়ে যায়, এজন্য এটার নাম দিয়ে হয় মেসেঞ্জার আরএনএ। এই জন্য এটা আমরাকে বলি এমআরএনএ, অর্থাৎ মেসেঞ্জার আরএনএ। মেসেজ নিয়ে যায়, এই জন্য এটার নাম দিব এমআরএনএ। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায়, আচ্ছা সবাই তো নাটক দেখছস জীবনে না কখনো কখনো, ঠিক আছে? বা কখনো কাউকে হচ্ছে তোর স্কুলে প্রতিযোগিতা করতে দেখছস বা নাটক করতে দেখছস। ওখানে নাটক করার সময় নাটকের আগে হচ্ছে যারা শিল্পী তাদেরকে হচ্ছে হাতে একটা কাগজ দেয়। ওই কাগজটার নাম কি বলতে পারোস? মানে যেখানে হচ্ছে সব কিছু লেখা থাকে, তার অভিনয় কিভাবে করবে, কি বলবে না, সব কিছু লেখা থাকে। ওইটাকে বলা হয় কি? স্ক্রিপ্ট বলে। কি বলে? আচ্ছা, তাহলে ধরতে পারো যে এটা একটা স্ক্রিপ্ট, এখানে সব আল্লাহ লিখে দিছে আমাদের বডিটা কেমনে চলবে। তা আমি যদি এই স্ক্রিপ্টটাকে এখান থেকে এখানে পার করে দিই, এই প্রক্রিয়ার নাম কি দিব? এটা একটা স্ক্রিপ্ট, এটাকে আমি এখানে পার করতেছি। পার করে দেওয়া মানে কি? ট্রান্সফার করা। তাহলে এটাকে বলবো হচ্ছে ট্রান্সক্রিপশন, অর্থাৎ স্ক্রিপ্টকে স্থানান্তর। এটার নাম কি? ট্রান্সক্রিপশন। ট্রান্সফার আর না, ট্রান্সক্রিপশন। এই যে ট্রান্সক্রিপশন, অর্থাৎ আমি এখানের স্ক্রিপ্টটাকে কি করতেছি, এইখানে জাস্ট চেঞ্জ করতেছি। এই যে এই পড়াটা পড়াইলাম না, এই পড়াটা পড়াইছি না, এটা আমাদের মেডিকেলে পড়তে হয়। তুমি যদি এইচএসসি 25 যারা পরীক্ষা দিছে ওদের থেকে গিয়ে জিজ্ঞেস করো ট্রান্সক্রিপশন কাকে বলে, তুমি দেখবা হচ্ছে যে 20 থেকে 30% বলাবেন পারবে না এইটার অর্থ কী। কিন্তু এখানে কি লিখাই আছে যে ট্রান্সক্রিপশন শব্দের অর্থ কি? যে আমার স্ক্রিপ্টটা এখান থেকে এখানে পারাপার করছি, এটাকে স্ক্রিপশন বলতেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আসবো হচ্ছে কোন জায়গায়? আমরা আসবো হচ্ছে যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করব। এমআরএনএ যেটা ছিল ওইটা থেকে আমরা রাইবোজোমের ভেতর দিয়ে প্রোটিন বানাইলাম। এখন প্রশ্ন করি আমি তোদের, এমআরএনএ আর প্রোটিন দুইটা কি সেম? আচ্ছা, আমাকে যদি এখন বলে আমার চীন দেশ থেকে একটা কি পাঠাইলো, আমাকে হচ্ছে একটা চিঠি পাঠাইলো, চীন দেশ থেকে একটা চিঠি পাঠাইলো, যে চিঠিতে লেখা আছে এখানে তুমি 10 লক্ষ টাকা পাবা, কিন্তু আমি চিঠিটা পড়তে পারি না, আমি কি করব বলতো? আমি চীনের ভাষা জানি না, তাহলে আমি কি করব? কিভাবে পড়তে হয় তা জানতে বল মানে ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সফার করে নেবেন। কি করব? ট্রান্সলেশন করব। কি করব? ট্রান্সলেশন। তো এমআরএনএ জিনিসটা আমি যে প্রোটিনে কনভার্ট করতেছি, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সলেশন। দেখছো যে এখানে লেখা আছে, এগুলো পরে জাস্ট প্রোটিনটা বানাই দিয়েছে, ট্রান্সলেশন করছে। তো এই প্রসেসটার নাম বলা হয় কি? ট্রান্সলেশন। তা আমাদের বইয়ে এই কথাটা লেখা আছে, সহজভাবে লেখা, সরাসরি লেখা নাই, কিন্তু লিখে দিছে যে ডিএনএ থেকে আরএনএ। এখানে কোন আরএনএ? এটা সবগুলো আরএনএ হইতে পারে। এটা এমআরএনএ হইতে পারে, তারপর হচ্ছে আরআরএনএ হইতে পারে, জিআরএনএ হইতে পারে, টিআরএনএ হইতে পারে, এসআরএনএ হইতে পারে। 5 প্রকার আরএনএ আছে, তোমাদের লাগবে না, কিন্তু আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে এমআরএনএ। আরগুলো তোমরা পরে পড়বা। এখান থেকে হচ্ছে প্রোটিন বানাবো। কি বানাবো? প্রোটিন বানাবো। প্রোটিন থেকে আসলে আলটিমেটলি এটা কি প্রকাশ করবে? বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে এখানের এই প্রসেসটার নাম কি বলে ফেলে তো দেখি এখন। এই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। আর এটার নাম হচ্ছে কি? ট্রান্সলেশন। শব্দগুলোর অর্থ বুঝতে পারছো কেন ট্রান্সক্রিপশন বলে, কেন ট্রান্সলেশন বলে? আচ্ছা, এখন আমরা বইয়ে যাই। বইয়ে হচ্ছে কি এগুলো তোরা এখন পিএইচডি করে ফেলছস এগুলোর উপরে, আমাকে এগুলো আর পড়াই দিতেই হবে না। আমরা জিন পড়লাম, আমরা জিন পড়ছি। জিনের এখানে সংজ্ঞা কাকে বলে পড়ছি? জীবের সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক বা জিন বলে। লোকাস কাকে বলে বলছি? একাধিক জিন, একটি বৈশিষ্ট্য, অথবা একটি জিন। এটাও পড়ছি যে একটি জিন একাধিক বৈশিষ্ট্য। বিভিন্ন গবেষণা পড়ছি প্রজন্ম থেকে প্রজন্ম দ্বিসূত্রক ডিএনএ হুবহু অনুলিপি হইতে পারে, আবার ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেত অনুলিপি নিয়ে
এই দেখছস, এই কথাটাই বুঝাইছি যে ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেতের অনুলিপি মানে ফটোকপি। সবাই অনুলিপি মানে যদি কেউ না বুঝে থাকো তাহলে অর্থটা লিখতে পারো। অনুলিপি শব্দের অর্থ ফটোকপি। তো ফটোকপি নিয়ে আরএনএ, এই দেখছো আরএনএ, কোন আরএনএ আমি এখানে স্পষ্ট লিখে দিই, এটা হচ্ছে এমআরএনএ। কোথায় যাবে? সাইটোপ্লাজমে যাবে। সাইটোপ্লাজমের কই যাবে? রাইবোজোমে যাবে। এবং সেই সংকেত অনুসারী সেখানে কি তৈরি হবে? প্রোটিন। আচ্ছা, সবাই কিন্তু তোমার স্কুলে যাওয়া, স্কুলে যাই বলবা যে আশা আমাকে একটু বুঝাই দে তো, এই জিনিসটা আসলে কী বলছে আমি বুঝি নাই, দেখি বুঝাইতে পারে কি না। এটাও বুঝাইতে জীবনেও পারবে না, কেমনে এখানে রাইবোজোমে কি হয়, কিভাবে আসে। হ্যাঁ, ও বলতে পারবে, যে ডিএনএ থেকে একটা আরএনএ হয়, আরএনএটা রাইবোজোমে যায়। কেমনে হয়, ওই প্রসেসটার নাম কি, কিভাবে আসলে ভিজুয়ালাইজ করা, এগুলো কিন্তু ওরা পারবে না। আচ্ছা, এখন আরেকটা কথা লিখছে যে সুকেন্দ্রিক কোষের ক্ষেত্রে প্রোটিন প্রথমে জমা হয় কোথায়। আচ্ছা, এখন আমরা পড়ব, আমরা যদি তোরা নিশ্চয়ই কোষের চিত্রটা আঁকছস, শুরুর দিকে যখন রায়ান ভাই পড়াইছিল তখন অবশ্যই বলছিল চিত্রটা আঁকতে। প্রাণী কোষ আর উদ্ভিদ হ্যাঁ, সব কোষেরই। এখানে একটা জিনিস খেয়াল করছস কিনা জানি না, সেটা হচ্ছে যখন নিউক্লিয়াস আঁকস, নিউক্লিয়াসের পাশে হচ্ছে কতগুলো এরকম কি থাকে? এগুলোর নাম কি কি বলতে পারবি? জি ভাইয়া। এই জিনিসগুলোর নাম কি? এগুলোর নাম কি? গোলজি বস্তু এগুলো। না, গোলগি বস্তুও থাকে, গোলগি বস্তু থাকে হচ্ছে এগুলোর পাশে। এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা। আচ্ছা, যে বলছস সে কিন্তু ঠিক বলছস, আমি ভুল বলতেছি না, অবশ্যই ঠিক বলছস। এখন তোকে যদি আমি প্রশ্ন করি ভাইয়া, এটাকে কেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে, কেন এটার নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিছে বলতে পারবি? অমসৃণ মসৃণ অন্য কথা। আচ্ছা, অমসৃণ মসৃণও পড়াই দিব আজকে। আচ্ছা ঠিক আছে, এটাও পড়াই দিব। কিন্তু কেন এটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে কেউ বলতে পারবি কেন? আচ্ছা, আমি তোদের জিজ্ঞেস করি, প্রথমত জিজ্ঞেস করি হচ্ছে, এখানে তো অনেকজন আছে। আচ্ছা, কার নাম এখানে? আচ্ছা, কার নাম জিজ্ঞেস করবো? আর তোদের প্রত্যেকের নাম জিজ্ঞেস করতেছি। তোদের নাম কি কখনো ওই যে 99 নাম বই, সুন্দর বইয়ের নাম কতগুলো আছে না, ইসলামিক বইয়ের অর্থসহ নাম, ওইগুলো কখনো পড়ছস? নিজেদের নাম নিয়ে, নিজেদের নাম কখনো পড়ছস? নিজেদের নামের অর্থ কি কি? আচ্ছা, আমারটা বলি, সবারটা তো জিজ্ঞেস করা সম্ভব না। আমি হচ্ছে ছোটোবেলায় খুব আফসোস করতাম। কেন? কারণ আমার নাম হচ্ছে এভাবে লিখি, আর আমার আরেকটা নাম এভাবে লেখা যায়, মানে আমি ওই বইয়ে দেখছি। এখন এই অর্থ দিয়ে দেখতাম হচ্ছে চিকিৎসক, যেটা আমি লিখি, আর এটা তো হচ্ছে বুদ্ধিজীবী। এখন ছোটোবেলায় হচ্ছে, ছোটোবেলায় আমি কিন্তু আফসোস করতাম। কেন? কারণ ছোটোবেলায় আমার মনে হতো যে আমার বুদ্ধি বেশি হলে ভালো হইতো, তা আমি তো লিখি এভাবে, এটা দিয়ে তো বুদ্ধিজীবী বোঝায় না। আমি আফসোস করতাম, আমি যদি এভাবে লিখি তাহলে তো আমি বুদ্ধিজীবী হব। তো এখন বুঝতেছি হচ্ছে এটার সাথে মিলছে, এগুলো সবসময় মিলবে এমন না, বাট কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, হ্যাঁ, বলছে নামের সাথে কামের মিল আছে। নামের সাথে কামের মিলটা মিলে গেছে, এখন জানি না। এখন তোদের ক্ষেত্রেও সেম। এখন আমার পরিচিত বা আম্মু আব্বু ওরা তো কখনো না কখনো বইটা দেখে নামটা রাখছে, হ্যাঁ এটা সুন্দর লাগছে বা এটা সুন্দরত্ব। এখন যে বিজ্ঞানী এই জিনিসটা আবিষ্কার করছে, সে কি এমনি হঠাৎ করে নামটা রাখছে, না কোনো কারণে নামটা রাখছে? এইটার নাম রাখার পেছনেও কারণ আছে, এটার নাম রাখার পেছনেও কারণ আছে। কেন এটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে, আমি এখন ভাঙিয়ে দিব তোদেরকে, কেন এটাকে এন্ডোপ্লাজমিক বলতেছে। এন্ডো শব্দের অর্থ কি? এন্ডো শব্দের অর্থ কি বল, কেউ পারোস কিনা? আমি আগে লিখার আগে বলি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভেতরে, আর প্লাজমিক শব্দটা আসছে হচ্ছে প্রোটোপ্লাজম থেকে, প্রোটোপ্লাজম থেকে। রেটিকুলাম শব্দের অর্থ দেখি বল, এটা না পারলে পিটাবো। রেটিকুলাম ওই দিন পড়াইছি আমি। নিউক্লিয়ার রেটিকুলাম শব্দের অর্থ কি বলছিলাম? এই যে আমি তোদেরকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে, এগুলো বইয়ের সামনে লিখে রাখবি, এই ছোটো ছোটো কথাগুলো। এগুলো এইচএসসি তো এসএসসি, আমি ওই দিনই জিজ্ঞেস করছি এইচএসসির একটা পোলাকে যে রেটিকুলাম শব্দের অর্থ কি বলো তো, এ বলতে পারে না আনসার। রেটিকুলাম শব্দের অর্থ হচ্ছে জালি কি বা জালিকা। দেখ, এই দেখ এখন মিলছে কিনা দেখ, এইটা একটা কোষ, কোষের ভেতরে অর্থাৎ
এটা কি প্রোটোপ্লাজম না? এগুলো পুরোটা প্রোটোপ্লাজম না? হ্যাঁ হ্যাঁ, সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম। এই প্লাজম শব্দটা তো নিছি, তাহলে এন্ডোপ্লাজমিক, এটা জালির মতো। যখন তুই উপর থেকে দেখবি তখন মনে হবে কি এরকম কতগুলো জালির মতো এরকম 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 ছটানো ছিটানো আছে। এই জন্য এটার নাম দিছে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। খুঁজে পাইছস নামের অর্থ? নামের অর্থ খুঁজে পাইছস? জি ভাই। কিন্তু আরেকটা এখনো খুঁজে পাস না, সেটা কি বলতো? মিশ্রণ অমিশ্রণ কেন বলে? আচ্ছা, মসৃণ অমসৃণ। যখন এগুলোর গায়ে রাইবোজোমটা লাগানো থাকে, এই যে রাইবোজোমটা যদি লাগানো থাকে তখন এটাকে বলা হয় অমসৃণ। এই যে আমরা বলতেছি, আমরা কি বললাম যে এখান থেকে এমআরএনএটা আসে রাইবোজোমে যাবে, এই যাওয়ার সময় হচ্ছে এটা এখানে পাই, এগুলোকে এখানে পাই। বায়োলজি এইখানে আগ পর্যন্ত মসৃণ থাকে। শুরুর দিকে যেটা নিউক্লিয়াসের দিকে থাকে সেটা হচ্ছে অমসৃণ, আর যেটা হচ্ছে দূরবর্তী এগুলো হচ্ছে মসৃণ। এখানে ওগুলো সবগুলো হচ্ছে কি রাইবোজোম। সব কিছুই ব্যাখ্যা আছে, পড়তে গেলে সব কিছু পড়ানো যায়। এখানে যে এমআরএনএ তৈরি হলো, সে যখন এদিক দিয়ে বের হবে, বের হওয়ার সময় এগুলোর ভিতর দিয়ে যাওয়ার সময় হচ্ছে সে আসলে কী তৈরি করে? প্রোটিন তৈরি করে। এখন প্রোটিনটা তৈরি করলো যে কীরকম, এরকম ছোটো 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 প্রোটিন তৈরি করলো। এগুলো সব হচ্ছে এদিকে যাবে, এদিকে যাওয়ার ফলে সে হচ্ছে এখানে এই জিনিসটা ব্যাত করে এগুলো সব হচ্ছে বের হয়ে এই জিনিস আসবে। আমি অন্য কালার দিয়ে দিচ্ছি এখন এদেরকে। সে হচ্ছে এটার কাছে চলে আসবে, এটার কাছে চলে আসবে। এ কি করবে? প্যাকেট করে এদের বাইর করে দিবে, এখানের মধ্যে প্যাকেট করে যেখানে যাওয়া দরকার সেখানে পাঠাই দিবে। ধর আমার কোষের বাইরে পাঠানো দরকার, সে হচ্ছে এখানে কোষের বাইরে এখানে এটাকে পাঠাই দিবে। এটাকে হচ্ছে কোষের বাইরে দরকার পড়লে কোষের বাইরে পাঠাই দিবে, কোষের ভিতরে দরকার পড়ছে কোষের ভিতরে পাঠাবে। তাহলে এই কাজটা করে হচ্ছে কি গলগি বডি। এখন কেন এটাকে গলগি বডি বলছে? এখন বলি যে ভাই নামটা বলেন তো কেন গলগি বডি? দেখ, এটা বিজ্ঞানী একজন নাম ছিল, তার নাম হচ্ছে গলগি। বিজ্ঞানী গলগি আবিষ্কার করছে। আর এটা যেহেতু আমরা বডি মানে কি বলি, আমরা কোনো একটা জিনিসকে তো বডি বলতে পারি ইংলিশে। ধর একটা জিনিস, এটার কোনো অর্থ নেই, তখন আমি এটাকে বলতে পারি কি বডি। তো উনি যখন এই জিনিসটা দেখছে কোষের মধ্যে, ওনার মনে হয় যে এটা কিছু একটা জিনিস, এজন্য এটার নাম দিছে গলগি বডি। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে বডি অর্থ যদি কিছু দেহ বলতে পারস, মানে কি জিনিস বলতে পারস। ধর কোনো একটা জিনিসের কোনো অর্থ পাচ্ছস না, এটার কত অর্থ জানি, তুই বলি যে একটা বডি, ঠিক আছে? আচ্ছা, এইটাকে কাজ কি করতেছে? তাইলে এটা কাজ করতেছে হচ্ছে এই প্রোটিনগুলোকে, অ্যামিনো অ্যাসিডগুলোকে প্যাকেটজাত করতেছে। কি করতেছে? প্যাকেটে পরিণত করতেছে। আল্লাহ, কতটুকু পড়া ফেলছে, 1 ঘন্টা যাচ্ছে কি ছোটো একটা টপিক পড়াতে এতক্ষণ। আমি পড়াচ্ছি বেসিক সহ পড়াচ্ছি, ছোটো একটা পড়াশোনা বায়োলজি পড়ে যাইলে তো হবে না। যখন পড়তে দেখবি ক্লাসগুলো করতে এমন অবস্থা হবে যে আমার মতো। আমি এইচএসসিতে তোর এমসিকিউ যদি কয়টা 25 এমসিকিউতে আমি হচ্ছে যে দুটোটা মিলে মনে হয় কয়টা 50-50-এর মধ্যে 48 পাইছিলাম, দুটোটা মিলাই। কেন? আমার পরীক্ষায় এমসিকিউগুলো দেখে আমার মনে হয়েছে এগুলোতে কোনো কারণ এতগুলো এমসিকিউ প্র্যাকটিস করছি বা এত জানি, ইন্টার আমি বায়োলজি আসলে অনেক বেশি শিখছি। এটা আসলে আমি স্বীকার করলাম, অন্য কিছু না পড়লেও আমি বাংলা ইংলিশ পড়ি নাই, বাংলা ইংলিশ খারাপ করছি, বাট বায়োলজি এত পড়ছি, দেখেই সবগুলোর আনসার দেওয়া যায়। তো তোদেরও যখন এগুলো পড়তে অভ্যস্ত হয়ে যাবি, তখন আনসার দেওয়া একদম সহজ। আচ্ছা, এখন আসি তাইলে আমরা পড়াই ফেলছি এগুলো সবই। সেটা কি? সুকেন্দ্রিক কোষে আমি কিন্তু মার্ক করতেছি এখানে। সুকেন্দ্রিক মানে কারা? যারা হচ্ছে আমরা অন্যভাবে বলি প্রকৃতকোষী। অন্যভাবে কি বলি? প্রকৃতকোষী। কারা প্রকৃতকোষী? যাদের নিউক্লিয়াসটা সুন্দরভাবে তৈরি করা, সুগঠিত থাকে, যাদের সব কিছু থাকে, এদেরকে আমরা সুকেশীয় বলি, সুকেন্দ্রিকও বলি, অথবা প্রকৃতকোষী বলি। কেন্দ্র মানে আসলে কেন্দ্রিকা বোঝায়। কেন্দ্র মানে কাকে বোঝায়? নিউক্লিয়াসকে বোঝায়। তো এদের প্রথমে হচ্ছে কিসে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হচ্ছে এগুলো জমা হয়, সেখান থেকে গলগি বস্তু এবং বেসিকল। এই যে আমি প্যাকেট বলছিলাম, প্যাকেটগুলোর নাম হচ্ছে কি? বেসিকল। প্যাকেটগুলোর নাম হচ্ছে বেসিকল। তাহলে আমরা কোথায় যাব? আমরা একটা ফ্লো চার্ট যদি দিই, আমি যদি একটা ফ্লো চার্ট এঁকে দিই, সেটা হবে হচ্ছে এমন। ফ্লো চার্ট যদি এঁকে দিই, প্রথমে হচ্ছে ডিএনএ থেকে তৈরি হবে এমআরএনএতে যাবে কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাবে, আগে সাইটোপ্লাজমে বলা যায়, সমস্যা নেই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে
গলগি বডি বা বস্তু, এখান থেকে ভেসিকল। ক্লিয়ার এই জিনিসটা? এটা একটা ফ্লো চার্ট যে কীভাবে কোথা থেকে কোথায় যায়। ডিএনএ থেকে এমআরএনএতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাবে, ওইখানের মধ্যে রাইবোজোম আছে, রাইবোজোমেতে তৈরি হবে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে না বলে এখানে একটু এটা একটু ঠিক কর, রাইবোজোম থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি থেকে বেসিকল থেকে কোথায় যাবে? নির্দিষ্ট স্থানে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, না লিখলেও সমস্যা, আমি তো গ্রুপ ইয়ার পরে নোট দিয়ে দিব। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যাবে, সেখান থেকে গলগি বস্তি, তারপর বেসিকল দ্বারা নানাবিধ পরিবর্তন হয়। এই যে এখানে নানাবিধ পরিবর্তনের উপযুক্ত স্থানে বাহিত হবে। কিন্তু যারা প্রাককেন্দ্রিক কোষ আছে তাদের ক্ষেত্রে সরাসরি তাদের তো আমি বলি, এখন প্রশ্ন হচ্ছে এখানে প্রাককেন্দ্রিক কোষে কি কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে? না ভাইয়া। প্রাককেন্দ্রিক কোষে শুধুমাত্র দুইটা জিনিস আছে, দেখি বলতে পারবে কি কি আছে? প্রাককেন্দ্রিক কোষে শুধুমাত্র দুইটা জিনিস থাকে, কি কি? একটা হচ্ছে এরকম গোলাকার একটা নিউক্লিয়েট, কি থাকে? নিউক্লিয়েট। আর প্রোটিন বানানোর জন্য কি থাকে? রাইবোজোম। এর বাইরে আর কিচ্ছু থাকে না। আবার ওদের রাইবোজোম আর আমাদের রাইবোজোমের মধ্যে পার্থক্য আছে, এটা এইচএসসিতে এতটুক জান, ওদের মধ্যে শুধুমাত্র দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে নিউক্লিয়েট আর একটা হচ্ছে কি রাইবোজোম। রাইবোজোম আবার এরকম দুইটা খণ্ড মিলে তৈরি হয়। আমি দুইটা খণ্ড দিয়ে তোদের কনফিউশনে ফেলতেছি না, রাইবোজোমের দুইটা খণ্ড থাকে, আমি একটা খণ্ডই লিখতেছি, এটাকে বলা হয়, এটা আমি আর দিয়ে লিখতেছি, যা এটা রাইবোজোম, এটা হচ্ছে নিউক্লিয়েট। তো ওদের যেহেতু রাইবোজোম আর শুধুমাত্র নিউক্লিয়েট থাকে, কোনো এন্ডোপ্লাজমিক, কোনো রেটিকুলাম, তারপর গলগি বডি এগুলো নাই, এই জন্য প্রোটিনগুলো সরাসরি কোথায় যাবে? গন্তব্যে পৌঁছায় যায়, মানে সরাসরি, এখানে কোনো কিছু কি লাগে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি এগুলো লাগে না। আচ্ছা, প্রোটিনগুলো প্রাণ রাসায়নিক বিক্রিয়াগুলোর গতি প্রকৃতি এবং তা থেকেই পরিবেশের সাপেক্ষে নির্ধারিত হয় জীবনের বৈশিষ্ট্য সম্পন্ন। আচ্ছা, প্রাণ রাসায়নিক বিক্রিয়াগুলো বলতে কি বুঝাইছে? প্রাণ মানে কি? জীবন। প্রাণ মানে তো জীবন, তাহলে রাসায়নিক বিক্রিয়া মানে আমাদের দেহের মধ্যে যেসব বিক্রিয়া হয় তাদেরকে আমরা বলি প্রাণ রাসায়নিক বিক্রিয়া। তো ওইগুলোকে নিয়ন্ত্রণ করা মানেই তো আলটিমেটলি আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা। আমার ধরো কোনো একটা এনজাইম নাই আমার দেহে, ধরো শর্করা পরিপাককারী এনজাইম আমার দেহে নাই, তাহলে আমি তো শর্করা খেতে পারবো না। শর্করা খেতে না পারলে আমার দেহে শর্করার পরিমাণটা কমে যাবে। ধরো আমার দেহে হচ্ছে কি প্রোটিন পরিপাক করার এনজাইমটা নাই, তাহলে আমার দেহে প্রোটিনগুলো পরিপাক করতে পারবো না। কখনো কেটে গেলে, হাত কেটে গেলে, পা কেটে গেলে আমার তাড়াতাড়ি শুকাবে না, হচ্ছে যখন আমরা শর্করাগুলোকে পরিপাক করতে পারবো না, বা শর্করাটা আমি, অনেকে বলে না ডায়াবেটিসের ক্ষেত্রে পা শুকায় না, এটা তো চিনোস। ডায়াবেটিসের ক্ষেত্রে যে বলে না যে যাদের হচ্ছে কাটা জায়গাটা তাড়াতাড়ি, এটা যদি আমাদের পা হয়, ধর এটা একটা পায়ের এখানে আমার একটা ক্ষতস্থান সৃষ্টি হয়েছে, ক্ষতস্থানটা যারা ডায়াবেটিস রোগী তাদের হচ্ছে কি হয় না তাড়াতাড়ি, ডায়াবেটিসের এই যে পাটা শুকায় না। কেন শুকায় না? এটা যদি আমি তোদের ছোট্ট একটা ব্যাখ্যা বলি, সেটা হচ্ছে এটা যদি আমাদের কোষ হয়, এদিক দিয়ে যদি রক্ত চলাচল করে, রক্তের মধ্যে থাকে হচ্ছে কি গ্লুকোজগুলো। তো গ্লুকোজগুলো যদি রক্ত থেকে কোষে ঢুকতে চায়, তখন একটা হরমোন লাগে। এই হরমোনের নাম হচ্ছে কি? ইনসুলিন। এই হরমোনের নাম কি? ইনসুলিন। তো এই যে দেখ, এই ইনসুলিনটা আলটিমেটলি হচ্ছে একটা প্রোটিন। তো কোনো কারণে যদি এই ইনসুলিনের মানুষের দেহে তৈরি না হয়, এই ইনসুলিন যদি মানুষের দেহে তৈরি কম হয় বা না হয়, তাহলে সে কি কোষে ঢুকতে পারবে? না। বুঝি নাই, কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া শুনছি ডায়াবেটিস রোগীদের ইনসুলিন দিতে হয় নাকি? দিতে হয়। কেন দিতে হয়? কারণ ওদের তো তৈরি হয় না, ইনসুলিনটা থাকে না, তো তাই ওদের এক্সট্রা করে আমাদের ইনসুলিন দিতে হয়। বুঝতে পারছস কেন ইনসুলিন? আচ্ছা, আমি মেন পড়াতে আসি। যদি আমার এখানে যদি গ্লুকোজগুলো ঢুকতে না পারে, তাহলে আমাদের হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে। এই জন্য দেখবি যারা ডায়াবেটিসের রোগী তাদের রক্ত পরীক্ষার সময় গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, বৃদ্ধি হয়। এখন আমরা যে কাটা স্থান বলি, আমাদের কাটা স্থানে রক্তনালিকা আছে না? এখানে রক্তনালিকা আছে না? আমরা হাত কাটলে, পা কাটলে রক্ত পড়ে না? কেন রক্ত পড়ে? ওখানে রক্তনালী আছে না? আচ্ছা, তো রক্তনালীতে গ্লুকোজের পরিমাণ বেশি না? তো যারা ব্যাকটেরিয়া ভাইরাস আছে ওরা তো নাচায়, মানে কি খাবার বেশি পেয়ে নাচতে থাকে, এখানে এসে নাচে এসে এখানে ঘর বেঁধে তাড়াতাড়ি শুকাইতে দেয় না।
বুঝতে পারছস? এই কারণে তাড়াতাড়ি শুকায় না ইনফেকশনগুলো, কারণ এখানে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো এসে আক্রমণ করে, নিজেরা খাইয়ে দেয়, এখানে আরও বেশি ওরা নিজেরাই 14 গোষ্ঠী সবগুলো ডাকিয়ে আনে, এনে এখানে হচ্ছে পরিবার বানায় ফেলে, এনে হচ্ছে এখানে আরও বেশি বড় করে ফেলে। এই জন্য যারা ডায়াবেটিসের রুগী ওদের হচ্ছে ক্ষতগুলো তাড়াতাড়ি শুকায় না। আমি বুঝাইছি সেটা কি, আমাদের যে প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি এবং তা থেকে পরিবেশের সাপেক্ষে জীবের নির্ধারিত বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। কোনো জীবের গঠন থেকে আচরণ পর্যন্ত সবই এই বৈশিষ্ট্যের আওতায় পড়ে, তাই বলা যায় ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে বৈশিষ্ট্য। বিভিন্ন জীবে জিনের সংখ্যা এক নয়, মানে কি বিভিন্ন জীবে জিনের সংখ্যা এক নয়, এটার কথা হচ্ছে কি অভিন্ন। মানুষের ক্ষেত্রে জিনের সংখ্যা কি অভিন্ন। অভিন্ন। এই কথাটা একটু কঠিনভাবে লিখছে, এটা সহজ ভাষায় লিখবে। অভিন্ন তবে আলাদা আলাদা জীবে, কোথায় লিখবো আলাদা, এখানে আমি লিখতেছি আলাদা আলাদা জীবে ভিন্ন। এর কথার অর্থ হচ্ছে, কথা কেউ না বুঝে কথাটা লিখবি না, বুঝার পরে কথাটা বইয়ে লিখবি। সেটা হচ্ছে ধর মানুষের ক্ষেত্রে মানুষের সবার জিনের সংখ্যা সমান, কিন্তু মানুষ আর তোমার ছাগলের মধ্যে জিনের সংখ্যা সমান হবে না। এই কথাটার অর্থ হচ্ছে এটা, যে জীবের জিনের সংখ্যা অভিন্ন, তবে আলাদা আলাদা জীবে ভিন্ন। অনেক কিছু পড়াই ফেলছি এখানে, এটা কালকে পড়াবো। কালকে হচ্ছে এতটুকু পড়াবো, তারপর হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ একটা, তারপর হচ্ছে যে এই জেনেটিক ডিসঅর্ডারগুলো। দেন বিবর্তনটা এত গুরুত্বপূর্ণ না, আমাদের এসএসসি এইচএসসিতে বিবর্তনকে এত গুরুত্ব দিই না, কারণ এগুলো অনেক জটিল বিষয় বা বিষয়। কোশ্চেন করতে গেলে স্যাররাও কোশ্চেন করে না, কারণ কোশ্চেন করবে উল্টাপাল্টা, করার পরে যদি দেখে যে এটা ভাইরাল হয়ে গেছে তখন ওই স্যারের বদলি হয়ে যাবে। তাই স্যারও খুব বেশি মাথায় নিয়ে এগুলো করে না। আচ্ছা, আমরা লাস্ট কয়েকটা লাইন পড়ি, এতটুকু পর্যন্ত পড়বো আমরা, তারপর ছুটি দিব। বিভিন্ন জীবে জিনের সংখ্যা এক নয়, তবে একই প্রকৃতির জীবে তা প্রায় সমান। অর্থাৎ আমরা মানুষ, জিনগুলো সাধারণ নিয়মে ক্রোমোজোমের ডিএনএ অনুসূত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৃথক ও রৈখিকভাবে পরপর সাজানো থাকে। অর্থাৎ দেখ, অনুসূত্র মানে কি, এই যে সূত্রগুলো, সূত্র মানে চেইন বলছিলাম আমি, অনুসূত্রগুলো এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৃথক ও রৈখিকভাবে, এরকম রৈখিকভাবে একটার সাথে একটা পৃথকভাবে, এবং রৈখিক মানে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা থাকে। এতটুকু পর্যন্ত আমাদের পড়া থাকবে, এতটুকু পর্যন্ত হচ্ছে নেক্সট ক্লাসের পরীক্ষা থাকবে। আমি যা যা পড়াইছি আজকে খুব ছোট্ট পড়া পড়াইছি, কিন্তু অনেক বেশি পড়া পড়াইছি। ছোট্ট পড়া আমি অনেক ডিটেলস পড়াইছি, এই জন্য নেক্সট পরীক্ষা হয়তো কোশ্চেনটা তুমি কঠিন দেখতে পারো। শুধুমাত্র বইয়ের পড়া পরে ওই দিন 20-এ 20 পাবে না। যদি 10ও পরীক্ষা নেই ওই দিন তুমি বইয়ের পড়া পরে 10-এ 10 পাবে না, 20-এ 20 পাবে না। আমার লেকচারের নোটগুলো ভালো করে পড়তে হবে। ক্লাসটা যদি না বুঝে থাকো, ক্লাসটা আবার 2 স্পিডে চালাই দিবে আরেকবার। 1 স্পিডে লাগবে না, 2 স্পিডে চালাই দিলে রিভিশন হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।